চিরকাল তো এমন পরমত সহনশীল ছিলাম না। আমারও কৈশোর ছিল, আমারও যৌবন ছিল। সেই সময়টায় ব্রাজিলের যেকোনো বিপদে খুব উল্লসিত হতাম। আর আমাদের ব্রাজিল সমর্থক বড় ভাইরা একটা কথা বলতেন, নেভার ডাউট ইন ব্রাজিল। ব্রাজিলের সামর্থ্যে কখনো সন্দেহ করবা না। আমাদের যৌবনটা আসলে গেছে এই কথার সত্যতা দেখতে দেখতে। 94-তে দেখছি যে ব্রাজিল দলে বিদ্রোহ, সেখান থেকে বিশ্বকাপ। 2002-তে দেখছি ব্রাজিল একটা ডাউনফল হয়ে যাওয়া টিম, সেখান থেকে বিশ্বকাপ। কত সব দেখছি না, ব্রাজিলের কি সব উত্থান, কি সব নাটকীয় নাটকীয় অর্জন। মানে মনে হয় যে এই ব্রাজিল হেরে গেল, এই ব্রাজিল পারতেছে না, সেখান থেকে উঠে আসে সামান্য একটু হোঁচট। সেই হোঁচটের পরে এই জাপানের বিপক্ষে 1 গোলে পিছায় পড়লো, তারপরে 4টা গোল। এরকম কাণ্ড তো ব্রাজিল তার জীবন ভর করে আসতেছে, যে তাকে নিয়ে সন্দেহ করা যাবে না। আজকে আবার প্রুভ করে দিল। প্রথমার্ধ পুরোটা জুড়ে জাপান মনে করালো যে না, ব্রাজিলের বুঝি আজকেই শেষ ম্যাচ, রাউন্ড অফ 16 তারা দেখা হচ্ছে না। কিন্তু সেখান থেকে কি প্রবল প্রতাপে ফিরে আসলো। দ্বিতীয়ার্ধ শুরু হলো, শুরু হওয়া মাত্র সেই কথাটা ব্রাজিলের খেলোয়াড়দের পায়ে পায়ে ফুটে উঠলো, নেভার ডাউট ইন ব্রাজিল। কখনোই সেলেসাওদের সন্দেহ করতে হয় না, তাদের ওই সামর্থ্যটা আছে, তারা ফুল ফোটাতে পারে। হ্যাঁ, একটা ম্যাজিক ম্যান থাকলে হয়তো আরো সুন্দর হতো, আরো অসাধারণ রেজাল্ট হতো। এখান থেকে সেকেন্ড হাফে যে ফুটবলটা ব্রাজিল খেলছে তাতে 5-1 6-1 দেখলেও আমি অবাক হতাম না। হ্যাঁ, সঙ্গে ওই জাপানের কিপারের অতি মানবীয় গোটা দুয়েক সেভ, সেটাও একটা ভূমিকা রাখছে। আমি একটু সংক্ষেপে বলি যে ব্রাজিলের খেলাটা দেখে কেমন আনন্দ পেলাম। একই সঙ্গে এটাও বলব যে জাপানের খেলাটা কি বিস্ময়কর। গত বিশ্বকাপে তারা যে ফুটবলটা খেলছিল স্পেন জার্মানির বিপক্ষে, এবার সে ফুটবল খেলে নাই। অনেকেই মুখস্থ ধরে বলে ফেলবেন যে ওই একই রকম বোধহয় নেতিবাচক ফুটবল খেলছেন। না, এবার ফার্স্ট হাফে তারা যে ফুটবলটা খেলছে এটা আবার একেবারে অন্য রকমের। এই দুটো মিলায় সংক্ষেপে একটু বলে দেই, মাঝরাতে তো সংক্ষেপে একটু বলে দেই। শুরুতে একটু জাপানের প্রশংসা করে, আমাদের এশিয়ার দেশ, তাতে ব্রাজিলিয়ানদের অখুশি হওয়ার কথা না। কারণ জাপানের ফুটবল ব্রাজিলেরই ফুটবল, জাপানের হাতে তৈরি করা। যদিও তারা ফুটবল খেলে তাদের মতো করে, সে ফুটবলটার একটা ব্র্যান্ড দাঁড়াইছে গত কয়েক বছর, যে তারা আসলে খুবই লো ব্লক করবে, বল পজিশন একদমই নিবে না, 20-30% বল পজিশন নিয়ে বড় বড় জায়ান্ট কিল করবে। ওইটা 2022-এর সিস্টেম ছিল। স্পেনকে, জার্মানিকে, দুটো বিশ্ব চ্যাম্পিয়নকে তারা ওইভাবে হারাইছিল। এবার তাদের সুযোগ ছিল যে টানা দ্বিতীয় বিশ্বকাপে এসে তৃতীয় বিশ্ব চ্যাম্পিয়নকে হারায় দেওয়ার, এবং সেরকমই একটা খেলা তারা প্রথমার্ধে খেললো। কিন্তু ওই যে বললাম, 22-এর ওই মুখস্থ দিয়ে যদি আপনি জাপানকে বুঝতে চান, এবারের জাপানকে, সেটা তারা খেলে নাই। হ্যাঁ, শুরুর খানিকটা সময় একদম ব্লক, মানে 3 লাইনের ডিফেন্স করছে। এটারে আপনি বাস পার্কিং বলতে পারেন, বা আপনি বলতে পারেন যে একবারে মিড থেকে লো ব্লক। এটাকে শুধু লো ব্লক বলা যায় না, পুরোটা ব্লক করে রাখছে। খুবই অসাধারণভাবে সেই কাজটা করছে তারা। সবচেয়ে বড় কথা যে অসাধারণ ট্রানজিশন এবং সুইচ, এই দুটো জিনিস জাপানকে ব্রাজিলের চেয়ে অনেক ধাপ আগায় রাখছে প্রথম হাফে। ওরা ডিফেন্স করতেছে করতেছে, মনে হচ্ছে ওরা ডিফেন্স ছেড়ে উঠবে না। এক্ষেত্রে কাউন্টার অ্যাটাক আমরা দেখি। সে কাউন্টার অ্যাটাক দেখি কি, যে একজন একটা বিচ্ছিন্ন দৌড় দিল বা দুইজন একটা দৌড় দিল, তা না, এত দ্রুত অ্যাটাকে যায়, মনে হয় যে ওরা অ্যাটাকেই ছিল। এই ট্রানজিশনটা এত স্মুথ, এত কুইক, এত কম সময়ের মধ্যে ডিফেন্স থেকে অ্যাটাকে ট্রানজিশন করে, এটা অসাধারণ ব্যাপার। জাপানের ফুটবল, এশিয়ার দেশ, দেখতে ভাল লাগে। জাপানের ফুটবল যদি এই স্টাইলটা ধরে রাখে, এই পাওয়ারটা ধরে রাখে, তাহলে আমি নিশ্চিত তাদের জন্য বড় কিছু অপেক্ষা করতেছে। একই সঙ্গে সুইচিং, তারা অ্যাটাক করে যখন বা ডিফেন্স করে, তখন এত সুন্দর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত সুইচ করে, এটাও তাদের জন্য খুব উপকারী, খুব উপকারী। তবে বোঝা গেল যে চূড়ান্ত আক্রমণের মুখে এখনো রুখে দাঁড়ানোর মতো অবস্থাটা নাই। ফার্স্ট হাফে আপনি যদি দেখেন, ব্রাজিলকে অসহায়ই মনে হচ্ছে। ব্রাজিল কোনো ক্রমে ওই 1-0 মেনে নিয়েই উঠতে পারলে বাঁচে, এরকম একটা অবস্থান নিয়ে ফার্স্ট হাফটা শেষ হলো। এখন জাপানের এই ব্লক ভাঙার জন্য আসলে কি দরকার ছিল? জাপানের এই ব্লক ভাঙার আসলে, এই ধরনের ব্লক, এই ধরনের নিষ্ঠুর ব্লক ভাঙার আপনার ৩টা উপায় থাকে। এক হচ্ছে ২ উইং থেকে আপনি অনেক বল ফেলবেন বক্সে, সেখান থেকে কোনো একটা হেড বা কিছু একটা হবে। এটা একটা ভরসা।
রিয়েল বলের উপরে ভরসা করতে হবে। ২ নাম্বার হচ্ছে আপনি বক্সের অনেক বাইরে থেকেই লম্বা, লম্বা পাওয়ারফুল শুট করবেন। ৩ নাম্বার হচ্ছে বক্সের বাইরে আপনার মেসি, নেইমার টাইপের একটা ম্যাজিশিয়ান থাকবে। যে আসলে ৩-৪ লাইন ডিফেন্স ভেঙে ফেলে একটা পাস দিবে বা নিজেই ওই ৩-৪ লাইন ভেঙে ঢুকে যাবে। ৩ টার কোনোটাই ঠিক হচ্ছিল না। উইং থেকে সেরকম কোনো বল বক্সে পড়তেছিল না ফার্স্ট হাফে। আর ব্রাজিলের এই খেলোয়াড়রা আমি এই কয়টা ম্যাচ দেখে একটা জিনিস বুঝলাম, ব্রাজিলের এই খেলোয়াড়রা ওই রবার্তো কার্লোসদের জামানার নাই। যে বক্সের বাইরে থেকে লম্বা, লম্বা পাওয়ারফুল শট করবে। ইভেন রোনালদিনহোর মতো ঐরকম কার্লিং শট নেওয়া বক্সের বাইরে থেকে ওই জিনিসটাও নাই। ফলে ওই জায়গাটা তাদের দুর্বলতাই আছে। আর ম্যাজিক দেখানোর মতো আসলে ফ্রাঙ্কলি স্পিকিং নেইমার ছাড়া এই যে দলটা, এই দলটা দুর্দান্ত, দুর্দান্ত। এই দলের হাতে বিশ্বকাপ ট্রফি দেখলে মোটেও অবাক হব না, বরং আনন্দিত হব। কিন্তু এই টিমে একটা নেইমার যে নেই, এইসব সময়ে খুব বোঝা যায় যে নেইমার মাঠে নেই। কারণ ওই যে একটা ম্যাজিক করে ঢুকে যাওয়া বা ওখান থেকে একটা ম্যাজিক্যাল পাস দেওয়া, যে জিনিসটা দেখেন একটা ছেলে সে হয়তো আনসাং হয়ে থাকবে। আমি ইভেন ওই যে এত দ্রুত বসছি তো রেটিংও দেখি নাই যে ওর রেটিংটা কি দাঁড়ালো। এই ছেলেটার নামায় এই ফুলটা ফুটলো, ম্যাজিকটা একটু হলেও হলো। এন্ড্রিক ছেলেটা একেবারে বাচ্চা একটা ছেলে না, ওর নামা মাত্র ভিনি, কুনিয়া খুব ভালো খেলে নাই, ভিনি অনেকক্ষণ ধরে চেষ্টা করছে বা ভিনি জীবন দিয়ে ফেলছে। ভিনি ফার্স্ট হাফে যা কিছু করার একা করছে, একা চেষ্টা করে গেছে। কিন্তু বিনি প্রাণটা পেল। বিনি বারবার বল পেতে শুরু করলো। এন্ড্রিক নিজে দিল, আবার অন্যদের সঙ্গে সে ওয়ান টু ওয়ান করতেছে। মানে ওই জায়গাটা ইউজ করার জন্য আমি বলতেছি না যে ও নেইমার ম্যাজিক করতে পারে বা মেসি ম্যাজিক করতে পারে, কিন্তু ওই জায়গাটায় একটা ম্যাজিক করতে পারে। মানে ওই জায়গাটায় জাপানিদের থতমত খাওয়া দেওয়া কিছু কাজ করতে পারে। ওরকম কিছু ড্রিবল করা, ওরকম খুব দ্রুত টাচ করে বল রিলিজ করে দেওয়া, একটা মাথা খারাপ করে দেওয়া পাস দেওয়া, এগুলো করেই জাপানের ডিফেন্সকে নড়বড়ে করে দিচ্ছে ছেলেটা। এবং অবশ্যই ভিনি, অবশ্যই ভিনি। ভিনি যখনই দেখছে যে একটা ছেলে ওভাবে ডিফেন্সকে বারবার ড্রাগ করতে পারতেছে, ডিফেন্সকে নাড়ায় দিতে পারতেছে, তখন সে তার সর্বোচ্চটা দিচ্ছে। হ্যাঁ, গোলটা শেষ পর্যন্ত ক্যাসিমিরো ওই একটা লং বল থেকেই হেড করে গোলটা করছে। ক্যাসিমিরোর যে দুর্নাম সেটা ঘুরছে কিনা আমার খুব সন্দেহ। কারণ ক্যাসিমিরো আজকে ১ম যে গোলটা হয়েছে, ওই গোলটার সময় কিন্তু তার রেড হয়ে যেত। তার সেকেন্ড ইয়েলো কার্ড হয়ে যেত যদি গোলটা না হতো। কেবলমাত্র অ্যাডভান্টেজ জাপানের ছিল বলে রেফারি বাঁশি বাজায় নাই, বাঁশি বাজালেই মানে যদি কোনো কারণে অ্যাডভান্টেজ মিস হতো জাপানের, সঙ্গে, সঙ্গে সে ইয়েলো কার্ড খেত। সে লাস্ট ম্যান হিসাবে স্ট্রাইকাররে মানে গোল স্কোরাররে টেনে ধরছিল। ফলে সে এবং বড় ম্যাচ হলেই তার এই যে ফাউল করার প্রবণতা, কার্ড খাওয়া ফাউল করার প্রবণতা এটা বেড়ে যায়। টেকনিক্যাল ফাউলের বদলে সে আসলে সরাসরি ফাউল করা শুরু করে। আর তার কাছ থেকে যেটা আশা যে সে একটু তো ডিস্ট্রিবিউশনে অংশ নেবে। ডিফেন্সিভ মিডফিল্ডার বলে গিয়ে মানে চুপচাপ থাকবে। আজকে ও যথেষ্ট অ্যাটাকে অংশ নিচ্ছে এবং আগের দিনও যেটা বলছি, প্রতি ম্যাচে ক্যাসিমিরো আগের ম্যাচের চেয়ে ভালো খেলতেছে। কিন্তু সে হতাশাও প্রচুর দিয়ে যাচ্ছে। এই ক্যাসিমিরো যে পজিশনে খেলতেছে আমি বুঝি যে ২০২২ এর ক্যাসিমিরো নাই। কিন্তু তাকে যে পজিশনে খেলানো হচ্ছে সে তো আসলে প্রাণভোমরা হিসেবে খেলতেছে। ফলে তার কাছ থেকে প্রত্যাশাটা আরো অনেক বেশি। সেটা সে পূরণ করতে পারতেছে না। কিছুটা মিডফিল্ডে প্রত্যাশা পূরণ করতে পারতেছে গুইমারেস ছেলেটা, সেটা সে পুরস্কারও পাইছে আজকে। গোলটা পাইছে অসাধারণ একটা গোল। অসাধারণ একটা গোল। ওই যেটা বললাম যে এন্ড্রিক এই কথার সঙ্গে আপনারা একমত হবেন কিনা আমি জানি না, বিশেষজ্ঞরাও একমত হবে কিনা। আমার চোখে যেটা লাগছে সেকেন্ড হাফে এন্ড্রিকের নামাটা ওই জায়গাটায় বিরাট একটা ডিফারেন্স করে দিছে। হ্যাঁ, ওই জায়গায় যদি নেইমার নামতো আমি জানি না, ওইদিন বলছেন আনচেলত্তি বলছেন যে নেইমার এখন ১৫ মিনিট ২০ মিনিট ফুল খেলার মতো অবস্থায় আসছে। ফলে নেইমার হয়তো নামতো যদি ব্রাজিল ওই সময় দ্রুত ম্যাচ নিয়ে নিতে মানে ওরকমভাবে নিয়ন্ত্রণটা হাতে নিয়ে নিতে না পারত। মিডফিল্ড দখল, ওদের ডিফেন্সে থতমত খাইয়ে দেওয়া। ওই সময় তো যেকোনো লোক যারা ফুটবল দেখে তারা সবাই বুঝতেছে যে ব্রাজিলের জয়টা সময়ের ব্যাপার। বরং আমার কাছে বিরক্তিকর মনে হচ্ছিল এত সুন্দর খেলেও কি বাড়তি ৩০ মিনিট খেলতে হবে ব্রাজিলকে?
তাহলে আমারও রাত জাগতে হবে, কিন্তু জিতবে তো শেষ পর্যন্ত ব্রাজিল। এত সুন্দর খেলতেছে। মানে ফুটবলে এরকম ঘটনা খুব রেয়ার কিছু দেখছি। দু একটা আর্জেন্টিনা ম্যাচ দেখছি যে আপনি একবার ম্যাচ আপনার পায়ে চলে আসলে তারপরে আর ম্যাচ ছিটকে যায় না। ফুটবলে ভালো খেললে ভালো রেজাল্ট পক্ষে আসে। যদি ওরকম ফুল ফোটানো ফুটবল না খেলতো ব্রাজিল, তাহলে হয়তো নেইমার নেমে পড়তো। এবং আমি খুব মিস করতেছিলাম ওই জায়গাটায় নেইমারকে, কারণ দিস ইজ দ্য ডে ফর নেইমার। আজকে যদি ফুল ফিট নেইমার থাকতো, দেখেন এইসব দৃশ্য দেখার জন্যই তো বিশ্বকাপ দেখা। বিশ্বকাপে পক্ষপাতিত্ব করব, আর্জেন্টিনা নিয়ে বেশি বলবো, আর্জেন্টিনা নিয়ে আমার বয়স বাড়তেছে, অবসেশন বাড়তেছে, সেটা বড় কারণ প্রচুর সময় কাটাই আর্জেন্টিনা নিয়ে পড়ে। কিন্তু তার মানে তো এই না যে ব্রাজিলের বিউটিটা একদম ভুলে গেছি বা ব্রাজিলের বিউটিটা একদম বুঝি না। ফলে ব্রাজিলের পায়ে ওই ছন্দটা দেখলে আর ১০টা ব্রাজিল সাপোর্টারের চেয়ে আনন্দটা কম পাই না। ওই জিনিসটা খুব মিস করতেছিলাম যে আজকে নেইমারের দিন। এই যে মঞ্চটা, এই মঞ্চটা একদম নেইমারের জন্য সাজানো। এরকম লো ব্লক করবে, প্রতিপক্ষ ঢুকতেই দিবে না। আপনি কোনো জায়গা থেকে ২ পাশ থেকে, মাঝখান থেকে কোথাও থেকে ঢুকতে পারতেছেন না। তখনই না নেইমার ওইখানে একটা কিছু করবে। ওই যে সেই দস্যু বনহুরের মতো। কোথা হইতে কি হইয়া গেল বোঝা গেল না। বনহুর একটা কিছু করিয়া ফেলিল। তো এই যে নেইমার, মেসি এরা হচ্ছে ওই ক্যাটেগরির খেলোয়াড় যে আপনি বক্সের বাইরে জটলা ঢুকতে দিচ্ছে না, ওখান থেকে একটা কিছু করে ফেলবে। এরা দস্যু বনহুরের মতো। বনহুরে মিস করলাম। আমি নিশ্চিত যে নেক্সট ম্যাচ আসতে বনহুর তার সেরা ফর্মটা ফিরে পাবে। আমি ওই ছন্দটা দেখতে চাই। আমি খুব দেখতে চাই যে এরকম ক্রাঞ্চ মোমেন্টে যখন দায়িত্বটা পুরো এসে পড়ে তখন কি করবে। তবে তার আগে একটা জিনিস খুব দারুণ ব্যাপার হয়ে গেল। সেটা হচ্ছে নেইমার তো ফিট হওয়ার আগেই ব্রাজিল ছন্দে ফিরে আসলো। প্রথম কথা হচ্ছে ফার্স্ট রাউন্ডে তারা অন অ্যান্ড অফ এর মধ্যেই ভালো পারফরম্যান্স দিয়ে আসে। বিশেষত সেকেন্ড ম্যাচটায় বিউটিফুল ফুটবল খেলছে। ভিনি যেরকম খেলে যাচ্ছে প্রতিটা ম্যাচে, আজকে হয়তো আপনি দেখবেন যে ভিনির কোনো অংশগ্রহণ নাই, যে ভিনির গোল নাই, ভিনির সরাসরি অ্যাসিস্ট নাই, কিন্তু আপনি খেলা দেখলে বুঝবেন যে ভিনি আজকে ম্যাচে কতটা ছিল। আমার তো মনে হচ্ছে অন্য যে কোনো দিনের চেয়েও বেশি ছিল। ভিনি আজকে একটা, ভিনি তো রেগুলার স্কোরার, ভিনি তো ওই রকম ম্যাজিক ম্যান না। তারপরেও ছেলেটা যতটা চেষ্টা করছে আজকে ওখান থেকে ওই ডিফেন্সটা ভাঙার জন্য, ওই ডেডলকটা ভাঙার জন্য, এটার জন্য ওর একটা বাড়তি সেলুট দেওয়া দরকার। ছেলেটার চেষ্টার কোনো শেষ ছিল না। ফলে ব্রাজিলের জন্য সবচেয়ে বড় স্বস্তির ব্যাপার যে তারা ম্যাজিক ম্যান ছাড়াই অলরেডি ম্যাজিক করা শুরু করছে। এখন তাদের যদি নেইমার ফিট হয়ে আসে, আপনারা বলতে পারেন যে ভাই আপনি একটু প্রাচীনপন্থী বলে বারবার নেইমার করতেছেন। নেইমার ভাই ২ বছর ২.৫ বছর তার কোনো ম্যাজিকের খবর নাই। সে থাকে হাসপাতালের বারান্দায় আর পুনর্বাসন কেন্দ্রে। তার উপরে কি ভরসা করতেছেন? বিগ ম্যাচ ফর বিগ প্লেয়ার্স, বিগ স্টেজ ফর বিগ প্লেয়ার্স। ওটা তো লিওনেল মেসি প্রমাণ করে যাচ্ছে। ওটা তো কিলিয়ান এমবাপ্পে প্রমাণ করে যাচ্ছে। বড় মঞ্চ যখন আসে তখন ছোটদের এখানে ব্যাপার থাকে না। নেইমার হচ্ছে বড়দের খেলোয়াড়। ফলে এখানে তার ফিট হওয়াটাই যথেষ্ট। বাকিটা স্রষ্টা নেইমার বুঝে নেবে। আমি শুধু এই যে তরুণদের যে উচ্ছল খেলা, এই যে ধরেন ভিনির খেলাটা আছে, কুনিয়ার খেলাটা আছে। আজকে অত ভালো খেলে নাই কুনিয়া, সুন্দর খেলছে। আমি এনরিককে শুরু থেকে দেখতে চাই। সেটা যে পাকুইতারে তুলেই খেলতে হবে তা না। পাকুইতা অন্যদিন ভালো খেলে। আজকে একটু খারাপ খেলছে। হয়তো চোখে লাগছে। কিন্তু এদের সবাইরে দেখতে চাই। আর তার মাঝখানে দেখতে চাই নেইমারকে। সব মিলে আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার আগ পর্যন্ত এই টিমটা আমি চাই যে ২০০২ এর ফুটবলটা একটু খেলে দেখাক। তাহলে জোর গলায় বলতে পারবো যে ফুটবলটার বাড়ি ওখানে। ফুটবলটার বাড়ি ওই দক্ষিণ আমেরিকায়। দেখেন শেষ পর্যন্ত ব্রাজিল, আর্জেন্টিনা এগুলা নিয়ে এত চিল্লাপাল্লা করি কেন? যদি কোনো কারণে এদের পা থেকে ফুটবলটা হারায় যায় না, ব্রাজিল যেদিন থেকে ডাউনফল হইছে, ডাউনফল মানে কি ট্রফি পাচ্ছে না, সেদিন থেকে আমি ব্যক্তিগতভাবে খুব শঙ্কিত যে আর্জেন্টিনা একা তো রোজ ট্রফি জিতবে না। আর্জেন্টিনায় মেসি চলে গেলে একটা প্রজন্ম চলে গেলে আবার একটা গ্যাপ চলে আসতে পারে। আর্জেন্টিনা ব্রাজিলের মতো ধারাবাহিকভাবে সাফল্য পেতে থাকবে ওই দেশ না।
হয়তো হবে। এখন মনে হচ্ছে স্রোতের মতো সাপ্লাই আসতেছে, হলেও হতে পারে। কিন্তু একটা দল একা একটা আর্ট টিকায় রাখতে পারে না। এই যে এখনো আমি ইউরোপ আর লাতিন আমেরিকার ফুটবলে আকাশ আর পাতাল পার্থক্য দেখি। আমার কাছে ফুটবলের র‍্যাংকিং যদি করতে বলেন, আমি লাতিন আমেরিকাকে সবার উপরে রাখি। তারপরে আফ্রিকাকে রাখি। কারণ ওখানে শক্তি আর একটা বুদ্ধিমত্তার একটা আলাদা মিশ্রণ আছে। ইউরোপের ফুটবলে সবাই চোখ দিয়ে থাকে কেন? এই লাতিন আফ্রিকান ফুটবলাররাই তো ইউরোপের ফুটবল জমায় রাখে। শুধু ইউরোপিয়ানদের যদি খেলতে দেন, যে তোরা নেটিভ ইউরোপিয়ানরা ছাড়া কেউ তোদের ইউরোপিয়ান দলের হয়ে খেলতে পারবে না। ওদের খেলার স্ট্যান্ডার্ড আমাদের এই এশিয়া মানের হয়ে যাবে। এশিয়া মানে দক্ষিণ এশিয়া মানের হয়ে যাবে। ওই খেলার মধ্যে কিচ্ছু নাই রে ভাই, কিচ্ছু নাই। ২-১ টা ইন্ডিভিজুয়াল খেলোয়াড় এমবাপ্পে, ইয়ামালের মতো ২-১ টা খেলোয়াড়, তারাও আবার কিন্তু অরিজিনালি ইউরোপের অ্যাসেট না। যেগুলারে প্রশংসা করে দেখবেন যে সেগুলাও আসলে ইউরোপিয়ান অ্যাসেট না। যাই হোক, এই বেশি ভাগাভাগি করে ফেলতেছি বোধহয় এবার বিশ্বকাপে আমি। যে এই ইউরোপের সঙ্গে বাকি বিশ্বরে ভাগাভাগি করতেছি। এগুলোর পিছনে ওই যে কিছু জিওপলিটিক্যাল চিন্তাভাবনাও আসলে বায়াস করে তো। তবে এটাও সত্যি যে ইউরোপের এই ফুটবল দেখার জন্য বেঁচে থাকা যায় না। থাক, ওরা ওদের ডমিনেশন করুক, ওরা একটা বিশ্বকাপ জিতুক, ওরাও ওদের সুপ্রিমিটি দেখাক। টাকার জোর আছে। এই সৌদি টাকা বা মধ্যপ্রাচ্যের সমস্ত তেলের টাকা ওখানে চলে যাচ্ছে। ওদের নিজেদের টাকা আছে। সব বড়, বড় স্পন্সর কোম্পানি ওদের। ওরা তো কিছু করবেই। পাশাপাশি গরিবের কথা বলার, গরিবের শিল্পের লোকটা থাকা খুব জরুরি। সেই জায়গাটায় ব্রাজিল হচ্ছে সবচেয়ে বড় পতাকাবাহী। যদিও সবচেয়ে ঐতিহ্যবাহী পতাকাবাহী আর্জেন্টিনা, তারপরে উরুগুয়ে, কিন্তু সবচেয়ে বড় পতাকাটা ব্রাজিলের হাতে। ব্রাজিল যদি ফুল ফোটাতে ব্যর্থ হয়, তাহলে পুরো পৃথিবীর ফুলে টানাটানি পড়ে যাবে। পুরো পৃথিবীতে ফুল কমে যাবে। এই কারণে হলেও খোদ আর্জেন্টিনার সাপোর্টারদের ততক্ষণ পর্যন্ত ব্রাজিলের জন্য চিৎকার করতে থাকতে হবে, যতক্ষণ পর্যন্ত মুখোমুখি না হয়। আচ্ছা, মুখোমুখি হলে তখন না হয় একটা কিছু করে দিবনে। ওটা আমরা বাইরে থেকে দুটো চিৎকার দিলেই লিওনেল মেসি দেখায়া দিবে। নেইমারের বন্ধুত্ব আর তখন মনে রাখবে না। সে পর্যন্ত তো ব্রাজিলকে প্রবল প্রতাপে থাকতে হবে। সে পর্যন্ত প্রবল শুভেচ্ছা। আবারও বললি, কার্লো আনচেলত্তিকে ২ টা খোঁচা মারার কথা দেবব্রত বলছে, আর ব্যাপারটা বদলে গেছে। তা তো না, কার্লো আনচেলত্তির এই যে প্রচণ্ড গতি, এইটা শেষ পর্যন্ত সফল হোক। ১ম ব্রাজিলিয়ার বিদেশি কোচ, তার হাতে একটা সাফল্য আসুক। অন্ততপক্ষে আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার আগ পর্যন্ত তিনি সাফল্য উপভোগ করুন। সেই প্রার্থনা থাকলো। ব্রাজিলের জন্য অনেক শুভকামনা।